ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। দেখো, আজকে আমাদের সাবজেক্টের ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় নম্বর ক্লাস, যে ক্লাসে আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো এই বৈদিক সভ্যতা সম্পর্কে আমরা আজকে থিওরি প্লাস এমসিকিউ পড়বো। তো চলো, তোমরা দেরি না করে অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও, এবং আজকে যে ক্লাসটা হবে অবশ্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। তো চলো দেখা যাক। ঠিক আছে, তো চলো শুরু করছি তাহলে আজকের ক্লাস বৈদিক সভ্যতা। দেখো, বৈদিক সভ্যতা আমি পরপর তোমাদের নোটস আকারে ভালো সুন্দর করে নিয়ে এসেছি। দেখো, হরপ্পা সভ্যতা ধ্বংস হওয়ার পর বৈদিক সভ্যতা হয়েছিল। আমরা এর আগে মেহেরগড় সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে পড়েছি। তো এই হরপ্পা বা মেহেরগড় সভ্যতা ধ্বংসের পর এই বৈদিক সভ্যতা সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা মনে রাখবে যে হরপ্পা সভ্যতা বৈদিক সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল। ধরা হয় যে প্রাকৃতিক বা বন্যা বিপর্যয় এর মাধ্যমে ধ্বংস হয়েছিল। ঠিক আছে, এবং বৈদিক যে সভ্যতা স্রষ্টাদেরকে কি বলা হয়? আর্য বলা হয়। তো অবশ্যই কিন্তু পরীক্ষায় এই আসে যে তাহলে বৈদিক সভ্যতার আর স্রষ্টাদেরকে, বৈদিক সভ্যতা যারা সৃষ্টি করেছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে অবশ্যই কিন্তু আর্য বলা হয়। ঠিক আছে, আর্য কথার অর্থ কি না? আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত। তাহলে আর্য কথার অর্থ কি? আর্য কথার অর্থ সৎ বংশজাত। ঠিক আছে, এবং এই সভ্যতা ছিল একটা গ্রাম কেন্দ্রিক। মনে রাখবে, বৈদিক সভ্যতা কিন্তু একটা গ্রাম কেন্দ্রিক ছিল। ঠিক আছে, যেমন হরপ্পা যদি বলা হয়, হরপ্পা সভ্যতা একটা কি কেন্দ্রিক ছিল? হরপ্পা হরপ্পা সভ্যতা ছিল একটা কি শহর কেন্দ্রিক, তাই না? শহর শহর কেন্দ্রিক ছিল। কিন্তু মনে রাখবে, আমাদের এই যে বৈদিক সভ্যতা কিন্তু গ্রাম কেন্দ্রিক। ঠিক আছে, কেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক। দেখো, বৈদিক সভ্যতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা আমরা বৈদিক সভ্যতা দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক ঋগ বৈদিক যুগটা হচ্ছে 15 থেকে 1000 বিসি পর্যন্ত, এবং পরবর্তী বৈদিক যুগটা 1000 থেকে 1600 বলছি 600 বিসি পর্যন্ত। ঠিক আছে, তো এখানের মধ্যে অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষার জন্য আসতে পারে, যে বৈদিক সভ্যতা সাথে কাদেরকে বলা হয়? আর্য। দেখো, আমার ক্লাস এখানে একবার দেখে নাও, ভালো করে মন দিয়ে শুনো। ঠিক আছে, এবং বাড়িতে গিয়ে নোটসগুলো একবার তুলে নিয়ে একবার চোখ বুলিয়ে নেবে, দেখবে একদম 100% হয়ে যাবে। বৈদিক সভ্যতা স্রষ্টা থেকে কাকে বল সরি বৈদিক সভ্যতা স্রষ্টাদেরকে কি বলা হয়? আর্য বলা হয়। আর্য কথার অর্থ কি? সৎ বংশজাত। এই সভ্যতা কি কেন্দ্রিক ছিল? গ্রাম কেন্দ্রিক ছিল। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই তিনটে অবশ্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। দেখো, বৈদিক সাহিত্য, এবারে বৈদিক সাহিত্য আসছি। বেদ এসেছে বিদ শব্দ থেকে। তো বেদ একটা কি? বিদ শব্দ, এটা সাংস্কৃতিক শব্দ, বিদ সাংস্কৃতিক। ঠিক আছে, একটা সংস্কৃত শব্দ বিদ শব্দ থেকে এসেছে, যার অর্থ কি? বিদ মানে কি? জ্ঞান। তাহলে বিদ শব্দের অর্থ কি? জ্ঞান। তাহলে প্রশ্ন যদি আমি দেই যে বেদ শব্দ কোথা থেকে এসেছে, না বিদ শব্দ থেকে এসেছে। বিদ মানে কি? জ্ঞান। ঠিক আছে, আচ্ছা বেদের নাম শ্রুতি। বেদের অপর নাম কি? শ্রুতি। কারণ বেদকে আমরা শুনে শুনে, ঠিক আছে, কি শুনে শুনে মনে রাখা হতো। দেখো, তখনকার তখনকারে কি হতো, যে যে বেদের যে শ্লোকগুলা পড়তো তারা ছাত্ররা কি করতো না, শুনে শুনে মনে রাখতো। ঠিক আছে, খাতা কলম না লিখে শুনে শুনে মনে রাখতো। যার পর যা যা এই জন্যই ওই অপর নাম শ্রুতি বলা হয়। শ্রুতি মানে শুনে শুনে মনে রাখা। এবং আমরা জানি যে বেদকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। ঠিক আছে, আমাদের বৈদিক সাহিত্যে 4টা বেদ রয়েছে, সরি 4টা ভাগ রয়েছে। বৈদিক সাহিত্যে 4টা ভাগ, আর বেদ 4টা। একটা দেখো, সাহিত্যের ভাগগুলো দেখে নিচ্ছি। 1 নম্বর ভাগ হচ্ছে সংহতি, 2 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, 3 নম্বর হচ্ছে অরণ্য, 4 নম্বর হচ্ছে উপনিষদ। তো অবশ্যই কিন্তু বৈদিক সাহিত্যে কটা ভাগ আছে? বৈদিক সাহিত্যে 4টা ভাগ আছে। ঠিক আছে, তাহলে কটা ভাগ আছে বৈদিক সাহিত্যে? 4টা ভাগ। তাহলে এখানের মধ্যে কি বললাম? তাহলে বেদ কারা করেছে? বেদ করেছে আর্যরা। আর্য কথার অর্থ কি? সৎ বংশজাত। এই যে বৈদিক সভ্যতাটা কি কেন্দ্রিক না গ্রাম কেন্দ্রিক। ঠিক আছে, এবং বিদ শব্দ কোথা থেকে এসেছে? বেদ শব্দ কোথা থেকে এসেছে? বিদ থেকে। বিদ কথার অর্থ কি? জ্ঞান। এবং বেদের অপর নাম কি? শ্রুতি, কারণ এটা শুনে শুনে মনে রাখা হতো বলে এর নাম শ্রুতি। আচ্ছা, বৈদিক সাহিত্য কটা ভাগে ভাগ করা আছে? 4টা ভাগে। কি কি? সংহতি, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ। ওকে, দেখো তারপরে, ঠিক আছে, তারপরে দেখো আমাদের জানি যে 4টা বেদ রয়েছে। বৈদিক সাহিত্যে মোট 4টা বেদ রয়েছে। কটা বেদ রয়েছে? মোট সাহিত্য 4টা, কিন্তু টোটাল বেদ আমাদের বৈদিক সাহিত্যে কটা বেদ? 4টা বেদ।
এই বেদগুলোর নাম কি? আমরা সবাই ছোটবেলা থেকে পড়ছি যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ব, অর্থাৎ ঋক, সাম, যজু। মনে রাখবে এই যে তিনটে বেদ অর্থাৎ ঋক, সাম, যজু, এদের বেদকে একত্রে ত্রয়ী বলা হয়, বেদ ত্রয়ী। প্রশ্ন কিন্তু অনেকবার চলে আসে যে ঋক, সাম, যজু এই তিনটি বেদকে একত্রে কি বলা হয়? না বেদ ত্রয়ী। ঠিক আছে, তাহলে ঋক, সাম, যজু এই তিনটি বেদকে একত্রে কি বলা হয়? বেদ ত্রয়ী। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, মনে রাখবে। দেখো এই যে চারটে বেদ আমরা পড়লাম, ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে বেদে কি কি মেনলি পরীক্ষায় আসে সেগুলো আমি কিন্তু একটা ছকের মাধ্যমে তোমাদেরকে করে দিয়েছি, ঠিক আছে, বা লিখিয়েছি। তোমরা অবশ্যই দেখবে এখান থেকে, আশা করি প্রশ্ন যদি আসে এখান থেকেই আসবে। দেখো ঋগ্বেদ, প্রথমে ঋগ্বেদ দেখো সব থেকে প্রাচীনতম বেদ। এই প্রশ্নটা অনেকবার এসেছে যে সবচেয়ে প্রাচীনতম বেদের নাম কি? না ঋগ্বেদ। ঠিক আছে, এবং ঋগ্বেদের মোট কতগুলো সূত্র রয়েছে? 1028টা। তাহলে টোটাল কত? 1028, 1028, 1028টা হচ্ছে তোমার টোটাল সূত্র। এবং ঋগ, আমরা যে গায়ত্রী মন্ত্র, ঠিক আছে, গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে পাওয়া যায়? এই গায়ত্রী মন্ত্র কিন্তু আমরা এই ঋগ্বেদ থেকেই পেয়ে থাকি। ঠিক আছে, এবং এই বেদ থেকে 10 রাজার যুদ্ধের কথা জানা যায়। এই বেদ থেকে 10 রাজার যুদ্ধের কথা জানা যায়। ঠিক আছে, তো প্রশ্ন আসে যে কোন বেদ থেকে 10 রাজার যুদ্ধের কথা জানা যায়? ঋগ্বেদ। এবং ঋগ্বেদের স্তবকগুলিতে সরস্বতী নদীর কথা উল্লেখ আছে। তাহলে এই ঋগ্বেদের যে স্তবকগুলো আছে সেই স্তবকে কোন নদীর কথা উল্লেখ আছে? সরস্বতী নদীর। তাহলে এগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তো এখানে থেকে তোমাদের একটা কমেন্ট করে জানাবে তোমরা যে এই যে এই যে গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী মন্ত্র কে লিখেছে? ঠিক আছে, গায়ত্রী মন্ত্র কে লিখেছেন? গায়ত্রী মন্ত্র কে লিখেছেন অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে সামবেদ, দেখো এই যে আমরা যে গান শুনি, এই যে গানের উৎস হিসেবে কিন্তু সামবেদকে ধরা হয়। ঠিক আছে, এটুকুই মনে রেখে দাও। অর্থাৎ সঙ্গীত, প্রাচীন যুগের সঙ্গীত বা গানের উৎস সম্পর্কে সামবেদ বলা হয়। ঠিক আছে, যজুর্বেদ, যজুর্বেদ হচ্ছে যাগযজ্ঞের মন্ত্র। এই যে আমাদের পুজোতে যে যাগযজ্ঞ হয় তার মন্ত্রের উৎস কিন্তু যজুর্বেদ। ঠিক আছে, মনে রেখে দেবে যে যাগযজ্ঞের মন্ত্র উৎস কিন্তু যজুর্বেদ। অথর্ববেদে কি হয়? অথর্ববেদে কিন্তু জাদু মন্ত্র, এই জাদু দেখো তোমরা, এই সেই জাদু মন্ত্র সংরক্ষণ। এছাড়া অথর্ববেদকে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস বলা হয়। ঠিক আছে, ভারতীয় ভারতীয় চিকিৎসা শাস্ত্র, এই যে আজকে চিকিৎসা হচ্ছে, চিকিৎসার জনক বলা হয় থাকে অথর্ববেদকে। ঠিক আছে, তো এই অথর্ববেদ থেকে কিন্তু আমরা চিকিৎসা সম্পর্কে জানতে পারি, ভারতীয় চিকিৎসা শাস্ত্রে, এবং জাদু মন্ত্র জানতে পারি, যাগযজ্ঞের মন্ত্র জানতে পারি যজুর্বেদ থেকে, গান গান সম্পর্কে জানতে পারি সামবেদ থেকে। তো অবশ্যই কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। এই ছকগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই ছকটা মুখস্থ রাখবে, এখান থেকেই প্রশ্ন চলে আসবে। ওকে, দেখো তারপরে দেখো বৈদিক সভ্যতা কিছু বৈশিষ্ট্য। বৈদিক সভ্যতা কিছু বৈশিষ্ট্য, দেখো বৈদিক সভ্যতা যৌথ পরিবার ব্যবস্থা, মানে তখন কিন্তু এই যে আলাদা, আজকাল যে ভাইয়ে ভাইয়ে আলাদা, তো তখন কিন্তু সেই সভ্যতা আলাদা ছিল না, তখন যৌথ পরিবার ছিল, তখন সবাই এক জায়গায় থাকতো। ঠিক আছে, এবং এই পরিবারের মনে রাখবে, এই যে লেখাই আছে দেখো, সমাজের সব থেকে ছোট অংশ, মানে এই যে বৈদিক যে সমাজ, যে সমাজের সবচেয়ে ছোট অংশের নাম ছিল পরিবার। আর পরিবারের সব থেকে যে বয়স্ক পুরুষ হতো সেটা কিন্তু পরিবারের প্রধান। মানে পরিবারের প্রধান বলতে যে বয়স্ক পুরুষ, ধরো তোমার বাড়িতে যদি দাদু থাকে তো তোমার দাদুই হচ্ছে, তার হচ্ছে কি কর্তা, মানে ঘরের প্রধান। ঠিক আছে, তোমার বাবা হবে না, যতই তোমার বাবা ইনকাম করুক তো তোমার ঘরের প্রধান কিন্তু তোমার দাদুই হবে। সে যুগে সেটা ছিল। এবং বৈদিক সমাজ ছিল পুরুষতান্ত্রিক, মানে তখন কিন্তু সব পুরুষতান্ত্রিক, মহিলাতান্ত্রিক ছিল না, তখন সব পুরুষদের দবদবা ছিল। ঠিক আছে, এবং দেখবে এই সভ্যতায় চতুরাশ্রম ব্যবস্থা রয়েছে। তাহলে এই সভ্যতায় কি চতুরাশ্রম ব্যবস্থা রয়েছে? তাহলে প্রশ্ন আসে যে কোন সভ্যতায় চতুরাশ্রম ব্যবস্থা ছিল? বৈদিক সভ্যতা। তো চতুরাশ্রম কথার অর্থ কি? না জীবনের অবস্থা। অর্থাৎ তখন যখন ছেলেরা পরিবার থেকে ওই চতুরাশ্রমে চলে যেত, তখন তাদের চারটা চারটা আশ্রম ছিল। কি কি? একটা নাম ছিল ব্রহ্মচর্য, একটা নাম হচ্ছে গার্হস্থ, একটা হচ্ছে বানপ্রস্থ, আর একটা হচ্ছে সন্ন্যাস। এই হচ্ছে চারটা আশ্রম। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে এটা মনে রাখতে হবে। ভিভিআই, এটা হচ্ছে তোমাদের ভিভিআই একটা প্রশ্ন, যে চতুরাশ্রম কি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এবং চতুরাশ্রম কথা বা আশ্রম কথা অর্থ কি? না জীবনের অবস্থা। ঠিক আছে, আচ্ছা চলো দেখো তারপর বৈদিক সভ্যতা আমি বললাম যে যৌথ পরিবার ছিল, জানি। ঠিক আছে, পরিবারের যে মেন, মানে পরিবারের যে প্রধান লোক
তো পরিবারকে আমরা কুল বলা হতো, তখনকার সময় পরিবারকে কুল বলা হতো, ঠিক আছে। আর পরিবারের যে প্রধান ছিল তাকে কুলপতি বা গৃহপতি বলা হতো। তো পরিবারের প্রধানকে কি বলা হতো? কুলপতি বা গৃহপতি। ওকে। আচ্ছা, বৈদিক যুগের কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো 20। তাহলে বৈদিক যুগে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো কি? 20। আর ওই 20 প্রধানকে কি বলা হতো? না, 20 প্রধানকে বলা হতো বিশপতি। ঠিক আছে। আচ্ছা, এই নোটস গুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু বিদ্যাপীঠ বাই পার্থ টেলিগ্রাম চ্যানেলে তোমরা লিঙ্ক হয়ে যাও, মানে যোগ হয়ে যাও। বিদ্যাপীঠ, বিদ্যাপীঠ বাই পার্থ, ঠিক আছে। সেখানে তুমি এই নোটস গুলো সব পেয়ে যাবে। দেখো, ইউটিউব চ্যানেলে অনেক তোমাদের পড়ায়, কিন্তু তারা কেউ থিওরি পড়ায় না, আর থিওরি পড়ালে কেউ নোটস দেয় না। আমি তোমাদেরকে থিওরি পড়িয়ে সম্পূর্ণ নোটসটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, ফ্রিতে। ফ্রি সমস্ত কিছু নোটস তোমরা পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে। দেখো, এই যুগে সভা এবং সমিতির উল্লেখ পাওয়া যায়। তাহলে সভা, এটা খুব ইম্পর্টেন্ট, সভা সমিতির উল্লেখ কোন যুগে পাওয়া গিয়েছিল? বৈদিক যুগে। এবং আবার আচ্ছা, এটা ভুলে গেছিলাম যে কয়েকটি বীজ নিয়ে গঠিত হতো কি? জন। ঠিক আছে, এগুলো ওয়ান লাইনার একবার করে পড়বে, হয়ে যাবে। দেখো, আর্যদের প্রধান জীবিকা কি ছিল? না, আর্যদের প্রধান জীবিকা ছিল পশুপালন। পশুপালন, আর তারপরে তারা কৃষিকাজের মনোনিবেশ করেছিল। তাহলে মানে প্রধান জীবিকা ছিল পশুপালন, তারপরে কৃষিকাজ করতো। তো অবশ্যই কিন্তু পরীক্ষায় আসে অপশনে যদি পশুপালন থাকে এবং কৃষিকাজ থাকে, তো অবশ্যই আগে কিন্তু তোমরা এই পশুপালনটাকে ঠিক করবে, ঠিক আছে। তো সেটাই কারেক্ট অ্যান্সার হবে সেক্ষেত্রে। আর আশা করি দুটো অপশন থাকবে না, যে কোনো একটা থাকবে। আর বৈদিক যুগে দুটো স্বর্ণ মুদ্রা চালু করেছিল, অবশ্যই কিন্তু মনে রাখবে নিস্কো আর মোনা নামে, ঠিক আছে, স্বর্ণ মুদ্রা। যদি পরীক্ষায় প্রশ্ন হচ্ছে যে নিস্কো ও মোনা নামে দুটি স্বর্ণ মুদ্রা কোন যুগে চালু হয়েছিল? বৈদিক যুগে। আবার এভাবে কোশ্চেনটা আসতে পারে যে বৈদিক যুগে দুটি স্বর্ণ মুদ্রার নাম কি? একটা নাম হচ্ছে নিস্কো আর একটার নাম হচ্ছে মোনা। ওকে। আচ্ছা, মেঘালিথ কি বলতো? এখানে আগে মেঘালিথ দেখো, মেঘালিথ হচ্ছে বড় পাথরের সমাধি, অর্থাৎ বড় বড় পাথরের সমাধিকে মেঘালিথ বলা হয়। মহারাষ্ট্রের পুনে জেলায় অবস্থিত ইনামগাঁও একটা মেঘালিথ কেন্দ্র। ইমানগাঁও কি একটা? না, মেঘালিথ কেন্দ্র, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? না, মহারাষ্ট্রের পুনে জেলায়, ঠিক আছে। চলো, এবারে কিন্তু আমরা কিছু কিছু প্রশ্ন উত্তর, আমার এই বৈদিক যুগ পুরো কমপ্লিট হয়ে গেল। বৈদিক যুগে যতগুলো প্রশ্ন, দেখো যে যেগুলো পড়াচ্ছি এখান থেকে থাকবে। তো অবশ্যই কিন্তু এই নোটস গুলো অবশ্যই তোমরা কিন্তু কালেক্ট করে নেবে, কালেক্ট করে খাতাতে তুলে নেবে, ঠিক আছে। এবারে আমরা কিছু এমসিকিউতে আসবো। তো সেখানে আমি প্রশ্ন উত্তর দিয়েই দিয়েছি। যেমন দেখো, আর্য শব্দটি বোঝায় কি? একটি ভাষা গোষ্ঠী, ঠিক আছে। অষ্টাধ্যায়ী রচয়িতাকে? পানিনি। ঋগ্বেদের স্তবকগুলি কোন নদীর উল্লেখ আছে? না, সরস্বতী নদী। তো আমরা তো পড়েছি। বৃহত্তম ভাষা গোষ্ঠীর নাম কি? ইন্দ্র আর্য। এগুলো কিছু শর্ট কোশ্চিন, অবশ্যই কিন্তু দেখবে। আর এই সব শর্ট কোশ্চিন গুলো আমি পিআইকিউ তুলে এনেছি। এগুলো সমস্ত কিন্তু সব পিআইকিউ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চিন আমি এগুলো, ঠিক আছে। দেখো, ঋগ্বেদ থেকে কোন যুদ্ধের কথা জানা যায়? 10,000 যুদ্ধ। দেখো, আদি প্রাচীনে ভারত সঙ্গীতের বই হিসেবে কোন গ্রন্থটির বিবেচিত হয়? সামবেদ। সঙ্গীত বোঝাচ্ছে, সঙ্গীত বা গান হলে কিন্তু সামবেদ। আচ্ছা, অলপা এবং লোপামুদ্রা গার্গী, এই যে তিনজন মহিলা, এই বিদুষী যে মহিলা, এটা কিন্তু বৈদিক যুগেরই এগুলো মহিলা, ঠিক আছে। এবং জাদুবিদ্যার মন্ত্র কোন বেদ থেকে পাওয়া যায়? অথর্ববেদ। তাহলে কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে জাদুবিদ্যার মন্ত্র কোন বেদ থেকে পাওয়া যায়? অথর্ববেদ। এবং সত্যম জয়তে কথাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সত্যম জয়তে কথাটি কোথা থেকে গৃহীত হয়েছে? মুন্ডক উপনিষদ, ঠিক আছে। তো অবশ্যই পরীক্ষায় কিন্তু এগুলো সব পিআইকিউ, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই তুলে নেবে যে সত্যম জয়তে কথাটি কোথা থেকে গৃহীত হয়েছিল? মুন্ডক উপনিষদ। দেখো, এখানে আমি নোটস হিসেবে দিয়েছি যে গায়ত্রী মন্ত্র সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছিল। এই যে গায়ত্রী মন্ত্রের যে গাওয়া হয়, সেটা কাকে উৎসর্গ করে? না, সাবিত্রীকে। দেবী সাবিত্রীকে উৎসর্গ করে গাওয়া হয়েছিল। এই মন্ত্রটা কে লিখেছিলেন? না, বিশ্বামিত্র। তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম না যে গায়ত্রী মন্ত্র কে লিখেছে? তো দেখো, এখানে বিশ্বামিত্র হচ্ছে বিশ্বমিত্র গায়ত্রী মন্ত্র লিখেছিলেন, ঠিক আছে। এই দেখো, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে এই গায়ত্রী মন্ত্রটা আছে। তাহলে গায়ত্রী মন্ত্র কোথায় রয়েছে? ঋগ্বেদে রয়েছে, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে আছে। আচ্ছা, উপনিষদ থেকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলে। উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত। তাহলে বেদান্ত কাকে বলে? বেদান্ত বলে উপনিষদকে, ঠিক আছে। বৈদিক সাহিত্যে উপনিষদকে বেদান্ত বলা হয়। তোমাদের এখান থেকে একটা আমি প্রশ্ন দিয়ে যাচ্ছি, চলো প্রশ্নটা শেষে দেবো, আগে এটা আলোচনা করে নেই। দেখো, বেদ কারা রচনা করেছিল? আর্যরা। বেদ রচয়িতা কোন ভাষায়? বেদ কোন ভাষায় হয়েছিল? সংস্কৃত ভাষায়, ঠিক আছে। এবং বৈদিক যুগের শেষের দিকে ধনশীল বণিকদের কি বলা হতো? শ্রেষ্ঠী বলা হতো, শ্রেষ্ঠী।
সিন্ধু এবং পাঞ্জাব অঞ্চলে আর্যরা বলতো কি সপ্ত সিন্ধু। প্রশ্ন আছে যে আর্যরা প্রথম কোথায় এসে বসবাস করেছিল, এই সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে, ঠিক আছে, সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে প্রথম তারা বসবাস করে এবং তারা এই সিন্ধু পাঞ্জাব অঞ্চলকে সপ্ত সিন্ধু বলা হতো। আচ্ছা, গোত্র, আচ্ছা এটা দেবো বলছিলাম যে গোত্র শব্দটি পাওয়া যায় কোন বেদ থেকে? গোত্র, আমরা জানি আমাদের প্রতিটা হিন্দু ধর্মে গোত্র রয়েছে, যে যা আলাদা আলাদা গোত্র। তো এই যে গোত্রগুলো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। যজ্ঞ পরিচালনার সময় আর্যরা যে পানীয় পান করত তার নাম কি ছিল? সোমা। ঠিক আছে, তার নাম কি ছিল? সোমা। হুম। তো থ্যাংক ইউ এতক্ষণ তোমরা ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তার সঙ্গে এই নোটসটা আমি কিন্তু বিদ্যাপীঠ বাই পার্থতে দিয়ে দেবো, তো সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, অবশ্যই এই নোটসটা আমি প্রোভাইড করে দেবো সেখানে, তোমরা সেখানে নোটসগুলো দেখে নেবে আর বাড়িতে একবার দেখে নেবে, এবং কোনো যদি সমস্যা হয় আমার